নমস্কার, সাহা ইনস্টিটিউট থেকে আমি মিস্টার এস সাহা বলছি। আজ আমরা একজন কৃতি ছাত্রের বিষয়ে জানবো। আমরা সায়নকে দেখবো, সায়নের পরিবারকে দেখবো, মা বাবা সায়ন তিনজনকেই আমরা দেখবো, জানবো তাদের কথা এবং তার এই সাফল্যের নেপথ্যের কিছু গল্প, এবং জানবো সে ভবিষ্যতে কি হতে চায় এবং কতটা মেধাবী এবং সে কি সৃষ্টি করেছে, একটা অসম্ভবকে সম্ভব করেছে যে ছোট ছোট বাচ্চারা। তার মধ্যে একজন হচ্ছে আমাদের সায়ন কর্মকার। চলুন আমরা দেখে নিই যে সায়ন কর্মকার এবং তার পরিবারকে। নমস্কার, আজকে আমরা পরিচয় করিয়ে দেব আমাদের সাহা ইনস্টিটিউটের একজন কৃতি ছাত্র, নাম সায়ন কর্মকার। হুগলি জেলা থেকে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এবছর অর্থাৎ 2024-এর 20 জানুয়ারি যে এক্সামটা হলো সেই এক্সামে চান্স পেয়েছে। 31 মার্চে রেজাল্ট আউট হলো, সেখানে প্রথম লিস্টে ওর নাম এসেছে হুগলি জেলায় আরামবাগে স্কুল, ডি বাগনান, তাই তো সায়ন স্কুলের জায়গা? ডি বাগনানে যে স্কুলটা রয়েছে সেখানে সায়ন এবার চান্স পেয়েছে। তো সায়ন আমাদের সাহা ইনস্টিটিউটে এসেছে, আমাদের হেড অফিস চাঁদপাড়া সেখানে গেছিল, এবং হাবড়াতে আমার বাড়িতেই ও এসছে, সঙ্গে ওর বাবা মা এবং আমাদের ম্যাডাম রয়েছেন, যে ম্যাডামের অক্লান্ত পরিশ্রমে সায়ন পাশ করেছে। সবাই রয়েছে, একে একে সবার পরিচয় আমরা নিয়ে নেব। প্রথমে যাব সায়নের বাবা। নমস্কার, আমি শঙ্কর কর্মকার, সায়ন কর্মকারের বাবা। একটা কথা বলবো যে এই সাহা ইনস্টিটিউট স্যার এবং ম্যাডাম, এদের অক্লান্ত পরিশ্রম এবং আমার ছেলে, এনারা সবাই যা পরিশ্রম করেছেন তার জন্য আমার ছেলে জওহর নবোদয় বিদ্যালয় হুগলি আরামবাগে চান্স পেয়েছে। এটা আমার কাছে খুব গর্বের বিষয় এবং আমি সাহা ইনস্টিটিউটকে অশেষ ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যাব সায়ন কর্মকারের মায়ের কাছে। দিদি, আপনার পরিচয়টা দেবেন? নমস্কার, আমি সায়নের কর্মকারের মা। আমার নাম সোমা কর্মকার, আর আমার ছেলে জওহর নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে, তার জন্য আমি খুবই গর্বিত। এবার আমরা যাব যে আমাদের সাহা ইনস্টিটিউটের শিক্ষিকা তানিয়া সাধু, যার অক্লান্ত পরিশ্রমে অনেক স্টুডেন্ট প্রতি বছর জওহর নবোদয় বিদ্যালয়ে চান্স পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে। নমস্কার, আমি তানিয়া সাধু, সাহা ইনস্টিটিউটের একজন শিক্ষিকা। তো সায়ন কর্মকার হুগলি জেলার আমারই রেগুলার ব্যাচের স্টুডেন্ট ছিল, এবং সারা বছর যা যেরকম ভাবে ওদেরকে বলা হয়েছে সেরকম ভাবে অক্লান্ত পরিশ্রম করে, ওরা নিজেরাও অনেক পরিশ্রম করেছে, সাথে গার্জিয়ানরাও যা যা কিছু ওদেরকে সাপোর্ট করার ছিল সেগুলো তারা করেছেন তাদের মতো, এবং অবশেষে তার ফলাফল এটা যে ও চান্স পেয়েছে। এটা খুবই গর্বের বিষয়। এবার আমরা সায়নের কাছ থেকে ওর পরিচয় নেব। সায়ন, তুমি তোমার পরিচয় দিয়ে দাও সবাইকে। নমস্কার, আমি সায়ন কর্মকার, হুগলি জেলা থেকে। আমি 2024 সালে জওহর নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি আগামী সোমবারে জওহর নবোদয় বিদ্যালয় স্কুলে যাব। তো সায়ন কর্মকার 2024-এ পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, অর্থাৎ প্রথম লিস্টে নাম এসেছে। তো সায়নের কাছে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে সায়ন তুমি বড় হয়ে কি হবে, তো ও তখন বলল যে আমি ইসরোর বিজ্ঞানী হব। এই যে একটা বিরাট বড় চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা থেকেই মানুষ ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে পারে। তো তার প্রথম ধাপ, যেটা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার মতো সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষা, যেখানে পরীক্ষার হলে যাবার সময় প্রতিটা স্টুডেন্টের মনের মধ্যে একটা নার্ভাসনেস থাকে যে এত বড় একটা পরীক্ষা, সারা ভারতবর্ষে একই দিনে একই সময় পরীক্ষা হচ্ছে, এত ক্যান্ডিডেটের মধ্যে আমি পাশ করতে পারবো কি পারবো না। তো সায়ন কর্মকার কখনো সেই ভয়টা পায়নি, কারণ আমরা আমাদের ব্যাচে বারংবার আমি ওদেরকে মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য যে যোগা, তারপরে প্রাণায়াম, ওম, এই যে বিষয়গুলো, এগুলো ওদের মধ্যে ছিল, এবং পরীক্ষার হলে গেল, এবং পরীক্ষার হলে গিয়ে ও সব প্রশ্নই মোটামুটি অ্যাটেন্ড করলো। একটা বা দুটো ভুলও গেছিল। কটা ভুল গেছিল সায়ন তোমার?
দুটো ভুল গেছিল, তো দুটো কোশ্চেন ও পারেনি, তারপরে ওর হুগলি জেলাতে প্রথম লিস্টে নাম এসেছে। তো সায়ন, তুমি বড় হয়ে নাসার বিজ্ঞানী হবে, তাই তো? না স্যার, ঈশ্বর এই সরি, ইসরোর বিজ্ঞানী হবে। বাহ, আমাদের দেশেই থাকবে। তো ইসরোর বিজ্ঞানী হতে চাও তুমি, তুমি হঠাৎ করে ইসরোর বিজ্ঞানী কেন হতে চাইছো? স্যার, কারণ কি আমি আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি বিজ্ঞানী হব। তারপর মনে হলো যে দেশের জন্য আমি কাজ করব। আমি বাইরে গিয়ে বাইরের দেশের জন্য কেন কাজ করব? আমি নিজের দেশের ভাত খাই, আমি নিজের দেশের জন্য কাজ করব। তাই জন্য আমি আমাদের ভারতেরই একজন বিজ্ঞানী হতে চাই। বেশ, খুবই ভালো চিন্তা ভাবনা। আমি দেশের জন্য করব। এখনকার দিনে বর্তমান যুগে দাঁড়িয়ে অনেক মানুষ ভারতবর্ষ থেকে পড়াশোনা শিখছে, যে তুমি নবোদয় বিদ্যালয়ে যাচ্ছ 12 পর্যন্ত বা ইঞ্জিনিয়ারিং পাশ করা পর্যন্ত তুমি টোটালটাই গভর্নমেন্টের খরচে পড়াশুনো করবে। এবং ভারতবর্ষে যত জায়গাতেই আমরা সরকারি স্কুলে পড়ি, সব জায়গাতে গভর্নমেন্ট আমাদের স্টুডেন্টদেরকে পড়ায়। তো এবার এই গভর্নমেন্ট এত টাকা খরচ করে, এত প্রচেষ্টা করে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা একজন সায়েন্টিস্ট তৈরি করে, তারা কি করে? নিজের স্বার্থটা শুধু দেখে, নিজে ভালো থাকবো, নিজের উপার্জন বেশি হবে এবং নিজের নাম বেশি হবে, সুনাম, নাম, যশ, খ্যাতির জন্য তারা বিদেশে পাড়ি জমায়, যাকে আমরা এক কথায় বলি ব্রেন ড্রেন। তো সায়ন একদম অল্প বয়স, 12 থেকে 13 বছর বয়স, 13 তো হ্যাঁ, ভালো। 12 বছর। তো একটা 12 বছরের বাচ্চার মাথায় এই যে চিন্তাটা, আমি আমার দেশের জন্য কাজ করব, এর জন্য সায়নকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা কথা বলার জন্য। দেশের জন্য কাজ করতে হবে, যেমন সায়েন্টিস্ট হতে পারবে আশা করি, কারণ নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রে যা কোশ্চেন আসে তার থেকে অন্তত পক্ষে 50 গুণ বেশি সিলেবাস আমি ওদেরকে করিয়েছি। এবার আমি যাব, সায়নের কাছেই যাব, সবার কাছেই আমি যাব, সায়নের মা বাবা ম্যাডাম সবার কাছেই যাব। তো সায়ন সেই সিলেবাসটা টোটালটা কভার করেছে, উপরন্তু আরো কিছু করেছে, সেটা আমি পরে আসছি। প্রথম কথা হচ্ছে সায়ন, তোমাকে যখন অনেক অনেক অঙ্ক দিতাম, মানে আমি তো প্রথমে পড়াইনি, ম্যাডামই পড়িয়েছেন। প্রথমে আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত ম্যাডামের ছাত্র ছিলে তোমরা, পরবর্তীতে আমি তোমাদেরকে সরাসরি পড়িয়েছি। এই যে ম্যাডামও প্রচুর পড়া দিতেন, আমিও প্রচুর দিতাম, এগুলো তুমি কিভাবে শেষ করতে? অনেক বেশি কঠিন মনে হতো না? না স্যার, আমার কখনোই কঠিন মনে হতো না। কারণ কি আমি প্রথমে চিন্তা করতাম যে এই অঙ্কগুলো যতই কঠিন হোক আমি আগে করব, আর যেগুলো আমি পারতাম না সেগুলোকে আমি ছেড়ে রেখে চলে যেতাম, আর সবার সবার শেষে আমি সেই অঙ্কগুলোকে করতাম। আচ্ছা, যখন কঠিন অঙ্ক আসতো, খুব কঠিন, তখন অঙ্কগুলো কি ম্যাডাম বুঝিয়ে দিলে বা আমি বুঝিয়ে দিলে তুমি একবারে ধরতে পারতে? হ্যাঁ পারতে, তাই তো? হ্যাঁ। তো এই যে এত পড়াশোনার চাপে তোমার মনে হয়নি কখনো যে না, এত পড়াশোনা তো অন্য বাচ্চারা করে না, আমি কেন করব? না স্যার, এটা কোনোদিন না। এটা মনে হয়নি, তাই তো? তুমি কন্টিনিউয়াস পড়াশোনা করে গেছো। আচ্ছা, এবার এই পড়াশোনা করতে করতে অঙ্ক তোমার কখন ভালো লেগে গেল? তো অঙ্ক আমার এপ্রিল মাসের দিকে আমার অঙ্কের যে ভীতিটা, সেই ভীতিটা আমার চলে গেছিল। কারণ তুমি ভর্তি হয়েছিলে কি মাসে? ভর্তি হয়েছিলাম আমি জানুয়ারি মাসের 29 তারিখে। মানে ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ। তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মোটামুটি 2.5 মাসের মাথায় গিয়ে তোমার মনে হলো যে অঙ্ক আমার কাছে ইজি ব্যাপার। তুমি ততক্ষণে কি নিশ্চিত নবোদয় বই, তারপরে সংখ্যা তত্ত্ব বই কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার। নিশ্চিত নবোদয় শেষ করে ফেলেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর তারপরে আমাদের যে বেসিক এপিসোডের উপর বেস করে এক্সপার্ট ম্যাথ বুক, সেটাও অনেকটা এগিয়ে গেছে ততক্ষণে। তারপর তুমি অঙ্ক বুঝলে যে না, আমার অঙ্কে ভীতি নেই, তাই তো? এবার একটা সময় গিয়ে তো তুমি দেখলে যে অঙ্কগুলো এতটাই তুমি ভালো বুঝতে পারছো যে তুমি অঙ্ক তৈরি করতে শিখলে। হ্যাঁ স্যার। আচ্ছা, অঙ্ক তৈরি করার সময় কি মানে প্রথম থেকে অঙ্ক তৈরি করতে গিয়ে ভুল হতো? হ্যাঁ স্যার, ভুল হতো। মানে ব্যাকআপ যে হিসাবটা সেটাতে একটু গরমিল হয়ে যেত, তাই না? হ্যাঁ স্যার। এবার অনেকেই আমি বলি যে অঙ্ক তৈরি করো, তৈরি করলেই যে আজকে সায়ন যেখানে যে জায়গাটায় বসে আছে বা যে জায়গাটায় যাবে বা ভবিষ্যতে যেখানে যাবে তোমরাও যেতে পারবে। তো এবার প্রথমে কি হয় যে অঙ্ক কিভাবে বানাবো, তা তুই প্রথমে কিভাবে তৈরি করতিস? সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে নাকি আগে ব্যাক হ্যান্ডে হিসাবটা করে তারপরে করেছিস? আগে আমি ব্যাক হ্যান্ডে হিসাব করে নিতাম, সংখ্যাটা আগে মনে মনে চেঞ্জ করে নিতাম, তারপর ব্যাক হ্যান্ডে হিসাব করে নিতাম যে মিলছে কিনা। তার মধ্যে আমার মাঝে মাঝে কিছু ভুল হতো, সেইভাবেই আমি অঙ্ক তৈরি করাটা শিখেছি। বেশ, তারপরে অঙ্ক তৈরি করতে করতে শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত আমি স্যার মানে
কথাও চেঞ্জ করতে পারতাম, হ্যাঁ। তারপর টাইপটা চেঞ্জ করতে পারতাম আংটি। আচ্ছা, অঙ্ক চেঞ্জ করতে করতে বা অঙ্ক তৈরি করতে করতে শুধু কি অঙ্ক তৈরি করে নিজের খাতায় রইলো, নাকি সেটা দিয়ে অন্য কোনো কিছু একটা বিরাট বড় কিছু হয়ে গেল? তো সেটা দিয়ে অনেক বিরাট বড় একটা বই লিখেছি। তাহলে আমরা সায়নের হাতে দেখতে পাচ্ছি একটি বই, যে বইটি 500 থেকে 550 পৃষ্ঠার একটি বই। এই বইটা সায়ন পড়ে শেষ করেছে এবং পড়ে এই বইয়ের সব অঙ্কগুলোকে মাথায় নিয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে আজকে নবোদয় স্কুলে যাচ্ছে। এইটুকুই নয়, এখানে যে ছবিটা দেখা যাচ্ছে বইয়ের ফ্রন্ট পেজে, এই ছবিটা কার সায়ন? এটা কার ছবি? সাজিদুর রহমান ঢালি। কে হয় তোমার? কে হয়? আমি একজন বন্ধু। তাহলে প্রিয় বন্ধু। সায়নের বন্ধুর ছবি এখানে। তাহলে এখানে সায়নের কৃতিত্ব কি আছে দেখা যাক, আমরা একে একে দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 35 নম্বরে যে ছেলেটার ছবি, হ্যাঁ, এই বইটি যাদের হাতে যাবে তারা দেখে নেবে। একদম প্রথমে 35 নম্বরে সায়ন কর্মকার, এই যে সায়ন কর্মকারের ছবি, এবং এই সেই সায়ন কর্মকার। এই বইয়ে এই যে 550 পৃষ্ঠার যে বইটি, 100 স্যাম্পল পেপার্স, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় যারা পরীক্ষায় বসতে চলেছে বা আগামী দিনে বসবে বা আগামী 50 বছর পরেও যারা বসবে বা 100 বছর পরেও বসবে, তাদের জন্য শাহ পাবলিকেশনের এই বইটি তো থাকবে, সারা জীবনই থাকবে, কারণ এটা ISBN নম্বর আছে, এই বইয়ের কপিরাইটও আছে, অর্থাৎ এই বইটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। তো সেই বইতে জায়গা করে নিয়েছে আমাদের সায়নবাবু। সায়নবাবু প্রথমে অঙ্ক বানাতো অগাস্টের 20 তারিখ থেকে সকাল 6টা টু রাত 10টা। এই যে সুপার স্পেশাল ব্যাচ করলাম, আমি ওদেরকে এই বইয়ের কাজ তখন চলছিল। এই বইয়ে গত বছর অলিভিয়াদের ব্যাচের ওদের লেখা বই, আমি এদেরকে দিয়ে অঙ্কগুলো করাতাম এবং সেই সঙ্গে সঙ্গে আমি কারেকশনও করে নিতাম। এরা অঙ্ক করতে করতে বলতো, স্যার ওই অঙ্কের অপশনটা ভুল আছে বা ওই অঙ্কে একটা বানান ভুল পেয়েছি, স্যার ওই অঙ্কের উত্তরটা মিলছে না। তো একদিনকে তো এরকম হলো যে আমি বারবার ওদের বলছি যে একটা গতিবেগের অঙ্ক, যে এটা কর, এটা করলে এই উত্তর আসবে। ওর সায়ন বা ওর বন্ধু সাজিদুর বা তামিম এরা বলছে না স্যার ওটা হবে না। তো শেষ পর্যন্ত সারাদিনের তর্কের পরে আমি গিয়ে দেখলাম আমি ভুল, এরা ঠিক। তো এদের একটা জায়গা তৈরি হয়ে গেল যে ওরা মুখে মুখে অঙ্ক করে দিতে পারতো। সহজ অঙ্ক তো মুখে মুখে হয়ে যেত, একটু কঠিন হলে খাতা পেন নিতে হতো। তো সেই প্রচুর কারেকশনে সায়নরা সারাদিন মানে কখনো ক্লান্ত হয়নি। কখনো রেগে যেতিস আমার উপরে যে স্যার এত খাটনি করাচ্ছেন কেন আমাদের দিয়ে? হ্যাঁ, ম্যাডামের উপর রেগে গেছিস? যে এত অঙ্ক এত কিছু আমি এদেরকে দিয়েছি, এদের যখন কারেকশন করতে বলতাম বা বলতাম যে পরীক্ষা দাও, প্রথমে বলতাম পরীক্ষা দাও, সারাদিনে হয়তো 2, 3, 4টে পরীক্ষা ওরা দিয়েছে এবং দেবার পর ওরা কারেকশন করে রেখেছে। সবই অনলাইনে, মানে টেকনোলজির সাথে এতটাই মানে এদের সম্পর্ক যে কারেকশন করে হোয়াটসঅ্যাপে সেটাকে পয়েন্ট আউট করে আমাকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া, স্যার অমুক অমুক পেজে হ্যাঁ ভুল রয়েছে। এইগুলো করার পরে দেখা গেল যে ফাইনালি বইটা আমরা এই বইয়ের আকার পেলাম, যে বইতে 36 জনের সমান অবদান। তার মধ্যে এবছর যারা পাশ করলো তাদের কয়েকজনের অবদান সব থেকে বেশি, তার মধ্যে সায়ন কর্মকার একজন। তো সায়ন, এই বইটা যে তোমার, এই যে তুমি পেয়েছো এই বইটা, তোমার বাড়িতে আছে এই বই? আর সার্টিফিকেট পেয়েছো তুমি? একটু দেখাই সবাইকে সার্টিফিকেট। এই যে সার্টিফিকেট আর এই যে বাবা মায়ের সার্টিফিকেট, এটা হচ্ছে এই সার্টিফিকেটটার নাম রাখা হয়েছিল গর্বিত বাবা মা। সায়ন পেয়েছে, এটা আমাদের অন্য স্টুডেন্টের, এটা হচ্ছে স্নেহা মণ্ডল, দক্ষিণ 24 পরগনার। তো সায়নের বাড়িতে এরকম একটা সার্টিফিকেট আছে আজীবন কালের জন্য। যখনই কেউ দেখবে সায়নকে জিজ্ঞেস করবে এখানে একটা বইয়ের ছবি আর এখানে সায়ন তোর নাম, ব্যাপারটা কি? তো সেই দিন সায়ন তোর কেমন লাগবে? তখন আমার খুবই গর্ববোধ হয়। আচ্ছা, তুই যে একদিনকে আমাকে বলেছিলিস, সায়নের একটা গল্প বলি, আমি ওদেরকে দিয়ে কারেকশন করাচ্ছি এবং অঙ্কগুলো যখন বুঝতে পারছে না তখন আমি ওদেরকে জাস্ট ছোট্ট করে বলে দিতাম এই জায়গাটা ওইটা কর, মিলে যাবে, তাই তো? পুরো অঙ্ক তো আমি মনে হয় খুব একটা করে দিইনি কোনোদিনও। বলতাম ওই জায়গাটা ওইটা কর, তাহলে হয়ে যাবে। এবার ওই জায়গাটা ওইটা করতে গিয়ে সায়ন বললো হ্যাঁ মিলেছে স্যার, কখনো বললো মিলিনি, যাই হোক এইভাবে। তো একদিন আমি হঠাৎ করে বললাম যে সায়ন, তোরা 5 জন, সায়ন, তামিম, সাজিদুর, আর কে ছিল? রাজ আর অনুব্রত। বর্ধমানের অনুব্রত, নদিয়ার রাজ, হুগলির সায়ন, দক্ষিণ 24 পরগনার সাজিদুর, এখন তো দক্ষিণ 24 পরগনায় বাড়ি, ঝাড়গ্রামে তখন থাকতো ওরা।
আর আরেকজনের নাম কি বললাম, তামিম রহমান, মুর্শিদাবাদের। এই 5 জনের একটা গ্রুপ ছিল আলাদা করে। তো আমি বললাম তোরা 5 জন একটা করে ছবি পাঠাতো আমাকে। তা এরা মানে তখন কি মনে হয়েছে যে কিসের এমনি বোধহয় স্যার চাচ্ছে। হ্যাঁ তা আমি বললাম যে ছবিটা পাঠা না দেখি। পাঠালো। তারপর আমি বললাম যে তোরা একটা অঙ্কের সেট বানা একটা করে। বললো বানালো। তখন ওরা বুঝতে পারেনি। যখন বলেছি এবছরের এই যে বই, এই বইটার যখন কভার পেজ দিয়ে বললাম এই বইটা তোমাদের নাম থাকবে, তখন সায়নরা সবাই কিরকম করে উঠলি, ইয়েস, যে আমি ভাবতেই পারিনি স্যার আমাদের নাম থাকবে বইতে। তো ওই যে তোমার মনে আনন্দটা, ওই আনন্দটা তো এমনি পাওয়া যায় না সবসময়। তুমি আরো বড় কোনো পরীক্ষায় পাশ করলে, তুমি আরো 10টা বই সলভ করলে, তোমার সব অঙ্ক তুমি পারো, কিন্তু ওই আনন্দটা কোনোদিন কেউ পায় না যদি কিনা তার নামে একটা বই না থাকে। আজকে এই যে বইয়ের পৃষ্ঠাতে তোমার যে ছবিটা দেখা যাচ্ছে, এই যে ছবিটা দেখা যাচ্ছে, এতগুলো এতগুলো এই যে এতগুলো দাদা দিদিদের মধ্যে তোমরা রয়েছো। এইটা এইটা যখন বইটা খোলো, মাঝে মাঝে খোলো, হ্যাঁ স্যার। এই বইটা খুলে এই জায়গাটা তাকালে একটা আলাদা লাগে, আলাদা সেন্স, মানে আলাদা একটা অনুভূতি আসে, হ্যাঁ স্যার। মজা হয়, ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তো ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে গেলে তোমাকে আরো অনেক পড়াশোনা করতে হবে। তো তুমি কেমন কি পড়াশোনা করবে বলে এখন থেকে কোনো প্ল্যানিং করেছো? স্যার না, এখন থেকে তেমন কোনো প্ল্যানিং করিনি, কিন্তু আমি এটা আমার মনে ভালোভাবে গেঁথে রাখবো যে সবসময় ভালোভাবে পড়াশোনা করবো। আচ্ছা, নবোদয় স্কুলে গিয়ে তোমাকে তো মা বাবা থাকবে না পাশে, তাই না? তো তখন কি তুমি এখন বাড়িতে নয় বাবা বলতেন যে পর, বা মা বলতেন পর, তুমি বাবা মায়ের জন্য হোক বা আমার চাপে পড়ে হোক, যেভাবে হোক ম্যাডামের চাপে তুমি পড়তে। তো একটা সময় ওখানে গিয়ে তো সব দাদা দিদিরা পাশে থাকবে, তোমার তো না পড়লেও অনেক সময় কেউ কিছু বলার থাকবে না। তা ওইখানে গিয়ে কি নিজের মতো করে নিজের গোল যেখানে লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য ঠিক মতো পড়বে তো? হ্যাঁ স্যার। তার জন্য একটা তোমাকে রুটিন করে নিতে হবে তো। হ্যাঁ। ওখানে গিয়ে ফার্স্ট হতে হবে তো, হ্যাঁ স্যার। তাই না? ফার্স্ট হওয়াটা বড় কথা নয়, ওখানে সিলেবাসে যা আছে সব তোমাকে পড়ে শেষ করতে হবে তো, পড়ে একটা র্যাঙ্ক রাখতে হবে তো, প্রতি বছর তোমাকে তো সেই জায়গায় যেতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তো সায়েন্টিস্ট হতে গেলে তোমাকে কোনো না কোনো সাবজেক্ট নিয়ে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, অনার্স করতে হতে পারে, অনার্স করার পরে তোমার এমএ এমএসসি যাই হোক, যেটা তুমি যে সাবজেক্ট নিয়ে করবে সেটা করতে হবে। এর জন্য তোমার প্রচুর পড়তে হবে। এই যে 1 বছর যে প্রচুর পড়েছো, এখন পড়াশোনার প্রতি অনীহা এসেছে? আর ভালো লাগছে না, না অনেক পড়ে ফেলেছি, এরকম হয় না স্যার, এখন হয় না। এটা কত বছর ধরে কন্টিনিউ করতে হবে জানো? এখনো 10 বছর তোমাকে পড়াশোনা করে যেতে হবে মিনিমাম, তারপরে গিয়ে তোমাকে সায়েন্টিস্ট হতে হবে, তাই না? হ্যাঁ স্যার। এবার যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কি হয়, ওইটুকু সিলেবাস পড়লে পাশ করা যায়, ওইটুকু পাশ করে ভালো চাকরি পাওয়া যায়, আইএএস আইপিএস অফিসার হওয়া কোনো ব্যাপার না। কিন্তু তুমি যে সায়েন্টিস্ট হতে চাচ্ছ, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট, যে সাবজেক্ট তোমার মানে গবেষণার বিষয় হবে, সেখানে তোমাকে পূর্ণ দক্ষতা আনতে হবে। হ্যাঁ স্যার। সেটা পারবে তো? হ্যাঁ স্যার পারবো। সেটার প্রস্তুতি কিন্তু তোমার অলরেডি হয়ে গেছে, জানো? বইতে যখন মানে অঙ্ক তৈরি করতে হয়, তখন সে দক্ষতা না থাকলে কেউ অঙ্ক তৈরি করতে পারে না। তুমি তো সেই দক্ষতা পেয়ে গেছো, হ্যাঁ তাহলে সেইটাকে মাথায় রেখে নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ। হাজার হাজার ভালো স্টুডেন্টের মধ্যে থেকে একজন হয়তো সায়েন্টিস্ট হয়, আর সেই আশাটা মনের মধ্যে থাকলে অবশ্যই তুমি বড় হয়ে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। তো এবার আমি যাব, এই যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছি এখানে, প্রাউড অফ পেরেন্টস, মানে গর্বিত বাবা মা, সার্টিফিকেট ফর প্রাউড অফ পেরেন্টস। তো এই যে সার্টিফিকেটে যখন এই আপনার ছেলে মাঝখানে আর আপনারা দুজন দুই পাশে, এটা যখন ঘরে থাকে, আপনি যখন সারাদিন কাজের থেকে ফিরে আসেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি এটার দিকে চোখ যায়, তখন আপনার কেমন অনুভূতি হয় আমরা সেটা আপনার কাছে শুনবো এখন। প্রথমে বলি, আমি কলকাতায় একটা সাধারণ কোম্পানিতে কাজ করি। তো আমি যখন কাজের থেকে বাড়ি ফিরেই আমার দেয়ালে টাঙানো থাকে এই ফ্রেমটা বা ফটোটা, সার্টিফিকেটটা। তো আমার চোখ ফার্স্টেই ওখানে পড়ে যায়, দেখে আমার খুব মানে বুকটা যেন আনন্দে ভরে যায় যে আমার ছেলে এই বই লেখা বা এই রাইটারে অংশগ্রহণ করতে পেরেছে। প্রথমত আমি খুবই ছেলের ওপর জন্য গর্ববোধ করি। হ্যাঁ, তারপরে সাহা ইনস্টিটিউট, এনারা এত পরিমাণ হেল্প করেছে। হ্যাঁ, এনারা দায়িত্ব সহকারে যেভাবে এদের পড়ায় বা এদের গাইড করে,
হ্যাঁ, তার জন্য সায়ন ইনস্টিটিউটকে অসংখ্য ধন্যবাদ। আর এই সার্টিফিকেটটা পেয়ে আমি আর একবার সায়ন ইনস্টিটিউটকে ধন্যবাদ আচ্ছা জানাই। আচ্ছা, আপনারা তো লাটাগুড়ি যেতে পারেননি, না, সেখানে সম্বর্ধনা আমরা দিতে পারিনি। তো যাই হোক, এবার আমি একটা প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে আপনি হুগলিতে থাকেন এবং এই আমাদের সায়েন্স ইনস্টিটিউটকে আপনি প্রথম কিভাবে আমাদের সাথে যোগাযোগ আপনার? প্রথমত আমি আমার ছেলেকে নবোদয় স্কুলে এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য একটা টিচার বা একটা কোনো কি বলে Guidance আর কি। কোচিং সেন্টার বা এই ধরনের কিছু খুঁজছিলাম। তো আমাদের এরিয়ায় তো কোথাও কিছু নেই। তো আমার ওয়াইফ আমাকে বলেন যে অনলাইন কোচিং সেন্টার আছে। তো উনি ইউটিউব দেখে, আমার বউ ইউটিউব দেখে আমাকে বলেন যে এখানে যোগাযোগ। তো আমার প্রথমে একটু মনে সংশয় হয় যে অনলাইন আবার কিভাবে পড়াবে, পড়াশোনা ঠিকঠাক হয় কি, বা টাকা পয়সা দেব তারপরে ঠিকঠাক পড়ানো হবে কি, এরকম একটা মনে অনেক স্বাভাবিক যেটা আর কি, হ্যাঁ, যে আমি চিনি না জানি চিনি না, না তাদের জানি অফিস না, কোথায় সেটা হ্যাঁ, জানি না, হ্যাঁ, আমি কিভাবে তাদের সাথে কিভাবে মানে ভরসাটা আসে না। ভরসাটা আসে না। আচ্ছা কিন্তু যখন আমি এনাদের সঙ্গে সাক্ষাৎ করি, তারপরে কোচিং চালু হয় আমার ছেলে সায়নের। হ্যাঁ, তারপরে তারপরে 1-2 মাস যাওয়ার পরে আমার যে মনের ভুলটা পুরো ভেঙে যায়। আমি তখন মনে করি এ তো দারুণ জিনিস, এর মতো আর মানে শিক্ষা হয় না, বা এই রকম পরিষেবা কেউ দেয় না। সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, আপনারাই চিন্তা করুন, সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত গাইড করা, এটা কোনো সংস্থা দেয় না, বা এইভাবে কেউ পরিষেবা দেয় না। আর আমি সবার জন্য বলছি, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলার সবার জন্য বলছি, আপনারা পূর্ণ বিশ্বাস রেখে সাহা ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি খুব সাধারণ ঘরের ছেলে, হ্যাঁ, আমার ছেলেকে এখান থেকে আমি কোচিং নিয়ে আমার ছেলে নবোদয় স্কুলে চান্স পেয়েছে। এর জন্য আমি সাহা ইনস্টিটিউটকে আর একবার ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি এবার একটা কথা বলি দাদা, যে আপনি যেটা প্রথমে বললেন যে আমি যখন সায়নের মায়ের কাছে শুনলাম যে অনলাইন, তো আমার বিশ্বাস হলো না। এবার এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ, 90% মানুষ ভাবছে যে একটা বাচ্চা ছেলে অনলাইনে কি পড়বে। এবার এই প্রসঙ্গে আমি একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনলাইনের পড়াশোনা আর অফলাইনের পড়াশোনা এখন প্রায় সেম। কারণ সায়ন যখন পড়তে বসছে ওর বাড়িতে বসছে। এবার অফলাইনে হলে কি হতো, ওর বাড়িতে আর একজন টিচার গিয়ে ওর সামনে এইভাবে বসতেন, সায়ন এখানে আর টিচার এখানে। এবার সায়ন ওখানে অঙ্ক করছে, টিচার এখানে বসে দেখতে পাচ্ছে, টিচার এখানে কিছু ওকে বোঝালে সায়ন ওখান থেকে বসে টিচারকে দেখতে পাচ্ছে। তা আমাদের যে পড়ানোর সিস্টেমটা, সেখানে টিচার কিন্তু সায়নের সামনেই বসা, কতটা দূরে, 2 হাত দূরে বা 1 হাত দূরে। কারণ এই হচ্ছে সায়নের স্ক্রিন, এখানে টিচারকে সায়ন দেখতে পাচ্ছে, এখানে সায়ন বসে আছে। কোনো প্রবলেম হলে সায়ন টিচারকে বলছেন যে স্যার বা ম্যাম এটা কি হবে। আবার এখান থেকে ম্যাম সায়নকে দেখতে পাচ্ছে যে সায়ন 1 হাত দূরে বসে আছে। তো বর্তমানে অনলাইন এডুকেশন যেটা, সেটা হচ্ছে টিচারের সামনে ভিডিও অন করে সায়নকে এইভাবে রেডি হয়েই বসতে হবে, এবং বসার পরে সায়ন সেটা টিচারের সামনে বসে পড়াশোনা করতে পারবে। অর্থাৎ অফলাইন অনলাইনের মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। তো সেটা এখানে পড়তে আসলে তারপরে বোঝা সম্ভব হয়, তার আগে কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এমন সুন্দর সন্তান, যার জন্য আমরা গর্বিত। আমরা কি পড়িয়েছি জানি না, তবে ও আমাদেরকে যা ফিডব্যাক দিয়েছে, ওর ভেতরে আছে বলেই ও আমাদেরকে সেটা ফিডব্যাক দিতে পেরেছে। তো সায়নের জন্য আমরা গর্বিত, এবং সায়নের বাবা মা হবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যাব আমাদের ম্যাডামের কাছে। জানুয়ারি মাসের 29 তারিখ থেকে শুরু করে অগাস্টের 19 তারিখ পর্যন্ত ম্যাডাম গাইড দেওয়ার সময় ম্যাডামের স্মৃতি আমরা জানবো, যে সায়নকে নিয়ে এবং সায়নদের ব্যাচটাকে নিয়ে ম্যাডামের মানে বিভিন্ন সময় কাটানোর গল্প শুনবো আমরা। সায়নদের যে ব্যাচটা ছিল সেটা ছিল সন্ধ্যে 6টা থেকে 8টা এভরিডে, মানে সোম থেকে শনি রোজ।
আর রবিবার দিন শুধু মাঝে মাঝে স্টবলু গুলো জমা নেওয়া হতো, যে কাজ অনুযায়ী জমাগুলো নেওয়া হতো। তো ওদের বিশেষত তো বেশ কয়েকজন, এমনিও ওদের যে ব্যাচটা ছিল সন্ধ্যে 6টা থেকে 8টা, এক তরফ তো আমার একটা বন্ধু ছিল, ওরা বিভিন্ন জায়গায় যা কিছু মানে অন্য অন্য ব্যাচের হোক, আগের কোনো ব্যাচের হোক, যা গল্প ওদের ব্যাচের সঙ্গে হতো, কারণ এক নাগাড়ে পড়াটা তো সবসময় বোরিং হয়। এবং ওরা যে হারে পড়তো, মানে ওদের ব্যাচ নিয়ে যখনই কোনো গার্জিয়ান মিটিং হয়েছে, আমার মুখ থেকে হয়তো সেই লাইভ গুলোতেও রয়েছে যে মিটিং গুলো হয়েছিল, কিছু লাইভও হয়েছিল কিছু, যে খুব একটা কিছু বলার নেই, আমার ফিডব্যাক খাতাতে খুব একটা কিছু বলার ছিল না। পার্টিকুলার হয়তো দু একজনের অন্য কিছু বিষয় নিয়ে, এছাড়া পড়াশোনার বিষয় ওদের সবার মধ্যে একটা ভীষণ ভালো বন্ডিং ছিল, ভীষণ। এবং আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা ওদের পার্টিকুলার ওই ব্যাচ থেকে আমার নিজেরও একটা অভিজ্ঞতা হলো, সেটা হলো যে শুধুমাত্র যে স্টুডেন্ট কিছু পড়ছে বা আমরা পড়াচ্ছি সেটা না, তার সাথে সাথে গার্জিয়ানকেও আমি একটা ভালো ভূমিকা নিতে দেখেছি, যে গার্জিয়ানরাও তাদেরকে একটা কিছু টাইম তাদের জন্য স্পেস দিচ্ছে, যে না এই টাইমটা ওর নিজস্ব, এটা ও পড়ছে, ও কি বুঝছে। অনেক সময় তো অনেক কিছু বলেনি, কারণ ও খুব একটা মানে এক্সট্রা কথা বলার পার্সোনালিটি নয়, এবং ওদের ব্যাচটাতে খুব একটা ছিল না। এবং ওরা আমাকে মাঝে মাঝে এমন করে প্রেশার দিত, আরেকটু দিন, তোদের তো এত দেয়া হয়েছে কাজ, ও সব হয়ে গেছে, তোর বাড়ির পড়া পর, বলছে হয়ে গেছে বাড়ির পড়াও, আর কিছু করবো, আচ্ছা ঠিক আছে তোরা এবার নিজে থেকে কিছু একটা কর যেটা আমি পরের দিন চেক করব। তো ওরা সেটাও করতো। ওদের যে কদিন আমি পড়িয়েছি, জানুয়ারি 29 তারিখে হয়েছে, ব্যাচটা শুরু হয়েছিল জানুয়ারি 1 তারিখ থেকে, আর অগস্ট পর্যন্ত পুরো টানা এভরিডে ওটাকে আমি ওদেরকে পড়াতাম। মানে আমি নিজে যদি কোনোদিন কামাই করার ইচ্ছে, মানে হয়তো কোনো কারণে শরীর খারাপ যাই হোক, তবু আমি ওদেরকে মেসেজ করে পড়াতাম, কারণ এত ভালো ওদের ব্যাচটা ছিল। দু একজন কি হয় যে একটু ডাউন থাকে, কিন্তু ওদের বাকি কজনের যে স্পিডটা ছিল পড়াশোনার, তার জন্য বাকিরাও ওদেরকে ম্যাচ করার জন্য উঠে আসতো। তো এটা ছিল ওদের ওভারঅল ব্যাচের একটা প্লাস পয়েন্ট। মানে প্রথম থেকে ওদের ব্যাচটা পড়াতে গিয়ে মানে আপনার একটা ভালো লাগার বিষয় ছিল, তাই তো? ভীষণই ভালো লাগার বিষয় ছিল। এবং সব থেকে বেশি যেটা ভালো লাগতো, ওদের প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমি খেয়াল করেছি, ওদেরকে গার্জিয়ানরা একটা স্পেস দিত, এটা তোমার পড়া, তুমি পড়বে, কি বুঝতে পারছো না পারছো সেটা স্যার ম্যাডামদের থেকে তুমি জিজ্ঞাসা করে তোমারটা তুমি ক্লিয়ার করে নেবে। মোটামুটি 24 জন 25 জনের মধ্যে ম্যাক্সিমাম সবার ওটা ছিল, লাস্টে গিয়ে সেটা তো 37-এ গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সবার মধ্যে ছিল এই জিনিসটা, এবং ওরা সেটা করতো। এবং আমি যে জিনিসটা দেখেছি, যতই আপনি কাজ দিয়েছেন, আমি কাজ দিয়েছি, কাজ চেকিং করা হয়েছে, ওদেরকে আমি মজা করার জন্য মাঝে মাঝে বলতাম, ফিগারের ভুল উত্তর বলতাম, এটা হয়নি, না এটা, তো ওরা যেন আমার উপর ওই 24 জন 25 জন ঝাঁপিয়ে পড়লো, আক্রমণ। সাজিদুর সায়ন, না সাজিদুর তো মাঝে মাঝে প্রচন্ড রকম রেগে যেত, এবং ও একটু যেহেতু কম কথা বলে, সাজিদুর যখন আমার প্রতি আক্রমণাত্মক হতো, ও তখন কি করতো, হঠাৎ করে মেসেজে চলে আসতো, আমাকে পার্সোনাল করে মেসেজ করছে। ওই ঝগড়াটা যেটা সাজিদুর রেগে গেছে প্রচন্ড, আমি সাজিদুরের ওই প্রশ্ন যেটা কিনা ওরা কজন করেছে, এবং ওভারঅল ব্যাচে ওই প্রশ্নটা ওরা ঠিক করেছে, কিন্তু ওরা সংখ্যায় কম। আমি বলেছি না এটা না, এটা হবে। সায়ন নাকি একবার ম্যাডামের উপরে রেগে গেছিলিস? হ্যাঁ, কি নিয়ে? ফিগার নিয়ে এসে। আর যে ম্যাডাম বেশি বেশি কাজ দিলে কি একবার কি বলেছো যে স্যারের কাজ আছে পার্সোনাল কাজ? স্যার ওটা আপনি অঙ্ক তৈরি করতে দিয়েছিলেন, তার জন্যই আমি সাজিদু সবাই মিলে কথা বলে ওইটা গ্রুপে মেসেজ করেছিলাম। আচ্ছা, তুমি অঙ্ক তৈরি করছিলে আর ম্যাডাম তখন অঙ্ক শেখাচ্ছিলেন, তাই তো? মানে শেখানোর থেকে তৈরি করা, এটাকে তুমি বেশি গুরুত্ব দিয়েছিলে? হ্যাঁ স্যার। বলছে আমাদের পার্সোনাল কাজ আছে স্যার, আমাদের কজনকে দিয়েছে, আপনি এদেরকে এখন ক্লাসে পাবেন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো স্বাভাবিক যে আমি শিখবো আর আমি তৈরি করব, দুটোর মধ্যে তো একটু ডিফারেন্স তো থাকেই। যাই হোক ম্যাডাম, তো আমাদের যে ব্যাচটার কথা আপনি বললেন, সেই ব্যাচের থেকে ওদের ব্যাচের আরেকটা খুব ভালো জিনিস ছিল, হ্যাঁ সেটা হচ্ছে ওদের ব্যাচের যেটা আরেকটা খুব, ওদের ব্যাচে না খুব অকেশন সেলিব্রেট করা হয়েছিল।
আচ্ছা তো ওদের ব্যাচে না ছেলেরা সংখ্যায় কম ছিল, একটা স্টেজ পর্যন্ত সংখ্যায় ছেলেরা ওই আগস্ট মাসের 19 পর্যন্ত ছেলেরা একটা লিমিটেড ছিল, আর মেয়েরা সংখ্যায় বেশি ছিল। আচ্ছা তো স্বাভাবিক মেয়েরা নাচ গান আবৃত্তি এইগুলো পারফর্ম করতে পারতো। তো ওদের ব্যাচে দেখতাম 20 টিচার্স ডে ছিল, 15 আগস্ট ছিল, আরো এরকম কিছু অকেশন ছিল যেগুলোতে কিনা ওরা বলেছিল ম্যাম এই অনুষ্ঠানটা কি মানে আমাদের তো কোনোদিনই ক্লাসটা বন্ধ হয় না যেহেতু অনলাইন বাড়িতে, তো কোনো অকেশনে যে একটা করতাম যে ঠিক আছে 30 মিনিট ওদের সঙ্গে যাতে বোর না লাগে আজকে অনুষ্ঠানটা একটু গল্প কথা বলে তারপরে। তো সেখান থেকে মনে হলো যে না ঠিক আছে বৈশাখ মাসে প্রথম শুরু হলো এটা যে 25শে বৈশাখ বা রবীন্দ্র জয়ন্তী এটা সেলিব্রেট করা হবে অনলাইন। তো এটা খুব ভালো লেগেছিল, যদি আমরা লাইভ আমাদের ইনস্টিটিউটে পারফর্ম করাতাম ঠিক যেভাবে ড্রেস আপ করার, ম্যাক্সিমাম বাচ্চা যে নাচ করে দেখাবে সে ফুল ড্রেস আপ, ফুল মেকআপ ফুল ড্রেস আপ করে বসা, এবং সেখানে দেখা গেল মানে এটা আমার সারা জীবন মনে থাকবে, সায়ন, তামিম, সাজিদুল, রাজ এরা সংখ্যায় খুব কম ছিল ছেলেরা, ওরা মিলে মেসেজে মেসেজে মিলে ই করলো যে সব মেয়েরাই কিছু না কিছু করছে, আমরা কেন পিছিয়ে যাব। তো ওরা তখন কি করেছে, এই যে 5-6 জন ছিল ওরা নিজেরা মেসেজ ট্যাসেজ করেছে, করে ওরা নিজেরা বলছে আমরা তো জাতীয় সঙ্গীতটা গাইতে পারি, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর। লাস্টে জাতীয় সঙ্গীত গিয়ে শোনালি? হ্যাঁ, তখন আমাকে পার্সোনাল মেসেজ করলো আমরা ছেলেরাও কিন্তু একটা পারফর্ম করতে চাই, মানে ওর লেখাটাই এটা ছিল আমরা ছেলেরাও একটা পারফরমেন্স দেখাতে চাই। বললাম অবশ্যই হবে, আমি তো গুগলে ছিলাম আর ও আমাকে পার্সোনালি মেসেজ করছে, বললাম অবশ্যই হবে, কিন্তু সেটা কি করবি আমাকে জানা। বললো আমরা জাতীয় সঙ্গীত গাইবো। সমাপ্তি সূচক হ্যাঁ, তো জাতীয় সঙ্গীত যখন এখানে তো কোনো প্রশ্নই ওঠে না, বললাম অবশ্যই হবে, সবার শেষে তোদেরটা বলবো। আচ্ছা, যখন গুগল মিটে দেখলাম সবাই মিট করে দেখলাম আচ্ছা আনমিউট হচ্ছে এক এক করে, শুধু অনলি ফর মেল, ছেলেরা, শুধুমাত্র ছেলেরা, সবাই মিলে শুরু করলো জাতীয় সঙ্গীত। তারপরে যখন সেটা শেষ হলো, ওভারঅল ব্যাচটা খুব ডিসিপ্লিনড ছিল, শেষ হলো যেন মানে একটা হয় না ছাতির চওড়া করে হাসছি আমরা একটা জিনিস পারফর্ম করলাম, ওদের মধ্যে সেই আনন্দ উৎসাহ প্রতিটা জিনিস ছিল। এবং সেই 25শে বৈশাখের পর থেকে 15 আগস্ট, টিচার্স ডে, সমস্ত অকেশন ওদের সঙ্গে সেলিব্রেট করা হয়েছে। এটা তো আমি জানতাম না, আমার না জানি এটা করেছিস তোরা, আমি তো জানিই না, আমি আজকেই জানলাম। রোল 18, রোল 9, কেয়া ওরা যারা ছিল ওরা একদম যারা নাচ করবে করে ফুল ড্রেস আপ করে একদম যেরকম ফুল ড্রেস, মাথায় মেকআপ টেকআপ সমস্ত কোনো কিছু করে বসলো, গান চালিয়ে দিয়ে আচ্ছা যে যে যেরকম ভালো, নৃত্য শাস্ত্রীয় নৃত্য। এগুলো তো দরকার আছে, নবোদয় স্কুলে গেলেও এগুলো তোমাদেরকে করাবে। ম্যাডামের সঙ্গে তোমরা এই যে সময়গুলো শেয়ার করেছো আমি জানতাম না, সত্যি আজকে জানলাম, এটা একটা ভালো জিনিস। ভয়ে আমাকে বলোনি তাই তো, যে স্যার যদি বকাবকি করেন, এগুলোর দরকার আছে। এবার আমি সায়নকে একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে সায়ন যখন মানে রেজাল্ট আউট হলো এবং তুই যখন তোর রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে যখন দেখলি সবুজ রঙের লেখা উঠেছে যে কংগ্রাচুলেশনস ইউ আর প্রফেশনালি সিলেক্টেড, ওই মুহূর্তটা একটু বলতো। স্যার ওই মুহূর্তে আমার ইমোশনটা আমি বলে বোঝাতে পারবো না, আমি এমনকি নাচতে শুরু করে দিয়েছিলাম। নাচলি অনেকক্ষণ? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কি করলি? স্যার তারপরে যখন মন ঠান্ডা হলো তখন সবাইকে ফোন করে জানালাম যে, শুধু আমাকে বাদ দিয়ে? স্যার জানিয়েছিলাম আপনাকে। জানিয়েছিলে, আমি পরে সেটা মনে পড়েছে আমার। আচ্ছা, তারপর কি করলে? স্যার তারপরে আমি কোনো সময় কি মনে হচ্ছিল যে এটা যুদ্ধ জয় করে ফিরলাম আমি? হ্যাঁ স্যার। মানে যেটার জন্য এত পরিশ্রম সেটাই সার্থক হলো? হ্যাঁ স্যার। তখন দেখছি নিজের হাতে চিমটি কেটে দেখছি আমি সব আবার চিমটি কেটে দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখলে যে না তুমি জেগে আছো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমার যে বন্ধুরা ঠিক ওই একই মুহূর্তে, কয়েকজন বন্ধু বান্ধবী ওরাও কিন্তু ঠিক ওই মুহূর্তটাতে লাল কালি দিয়ে দেখলো সরি, হ্যাঁ, তো সেই জায়গাটায় ওদের কিন্তু ঠিক এর উল্টোটা হলো। তা তখন কি তোমার ওদের জন্য মন খারাপ হয়েছিল? হ্যাঁ স্যার হয়েছিল। বিশেষ করে কার কার জন্য তোমার বেশি মন খারাপ হচ্ছে? বিশেষ করে তখন আমি জানতাম না যে কারা কারা চান্স পায়নি, কিন্তু তারপরে যখন জানলাম অঙ্কিতা, ও যেমন 96 পেয়ে চান্স পায়নি। না 96 না, দুটো ভুল করেছে। হ্যাঁ, দুটো 97.5। দুটো ভুল করে চান্স পায়নি।
তখন মন খারাপ হয়েছিল যে ওরা চান্স পায়। রাজের কটা ভুল গেছিল? রাজেরটা স্যার ঠিক জানি না, কারণ কি রাজের সঙ্গে অনেকদিন কথা বলা হয়নি। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো এই যে বন্ধু যখন পাশ করে তখন হিংসা হয়, কিন্তু বন্ধু যখন ফেল করে তখন কিন্তু এটা দুঃখ হয়। নিজের পাশের আনন্দটা কিন্তু তখন শেয়ার করার লোক থাকে না। এটা একটা বিরাট বড় দুঃখ যে আমি পাশ করেছি, এই আনন্দটা কারোর সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ওদেরকে নিয়ে আমি আর একটা প্ল্যান করেছি, আর একটা বই লেখা হবে বাংলা অনুচ্ছেদ, সেখানে তোমাদেরও থাকছে। ওরা তোমাদের মতন এরকম সময় দেবে, ওদের বই হবে। তো সেই বইও তুমি দেখতে পাবে, সেখানে তোমারও ছবি থাকবে, বন্ধুদেরও ছবি থাকবে। তো সেইটার জন্য অপেক্ষায় থাকো এবং নবোদয় স্কুলে যাও, সেখানে গিয়ে খুব ভালো করে পড়াশুনো করবে, মন খারাপ করবে না। হ্যাঁ, বাবা মায়ের জন্য মন খারাপ হলে কি করবি? স্যার মন খারাপ হলে ওখানে তো টেলিফোন বুথ আছেই, হ্যাঁ, ওখানে কল করতে পারবো। আর বাকি একটু মানে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, ওখানে গিয়ে আমাকে কি ফোন করবি? হ্যাঁ স্যার, ওখানে ফোন করবোই। ফোন মনে করে করবে হ্যাঁ নাকি রাগ হবে? স্যার রাগ হবে। অনেক অনেক করিয়েছে, আর ফোন করি? স্যার আপনাকে, ম্যামকে, সবাইকেই ফোন করবো। করবে? হ্যাঁ স্যার। ওর ফোন করার স্টাইলটা মানে এটা, ওর রোল নম্বর তো আমাদের বিভিন্ন সময় বদলেছে। যখন আপনার স্পেশাল ব্যাচে ও চলে গেল, রোল নাম্বারটা ওর সেখানেও বদলেছে, কিন্তু ওর আমার ব্যাচের রোল নাম্বার ছিল 3। আর সাজিদুর ফার্স্ট ফোনটা আমায় করলো, ম্যাম হয়ে গেছে আমার। কারণ কি হয়ে গেছে সেটা তো বল। বললাম চান্স পেয়ে গেছি। সেকেন্ড ঠিক তার 7 থেকে 8 মিনিট পর, হ্যালো ম্যাম, আমি সায়ন কর্মকার, রোল নাম্বার 3। ও বলে তো, সেটাই বলে যে স্যার আমি হুগলি, আমাকে বলে কি স্যার আমি হুগলি থেকে সায়ন কর্মকার বলছি, রোল নাম্বার 3। ওর আমাকে রোল নাম্বার 3টাও বলবো। আমি ফোনটা ধরে বলি, হ্যালো, কে বলছো? স্যার আমি হুগলি থেকে সায়ন কর্মকার বলছি। কেন বলছো? হ্যাঁ, মনে পড়ে? হ্যাঁ স্যার মনে পড়ে, লাইভ ক্লাসে, তারপরে বাকি অন্যান্য সময় যখন ফোন করতাম সব কথাই মনে পড়ে। কে বলছো, কেন বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ স্যার। যাই হোক, তো সায়নকে নিয়ে আমরা অনেকটা সময় কাটালাম। যাব আমি সায়নের মায়ের কাছে। ছেলের এই যে একটা প্রত্যাশিত ফলাফল, আমরা বলবো না অপ্রত্যাশিত, না, এটা প্রত্যাশিতই ছিল। এটা প্রত্যাশিত এবং যোগ্য, প্রচুর পরিশ্রম করেছে। যোগ্য মানে সম্মান যেটা সায়ন পেয়েছে, অনেকে পায়নি, তাদের জন্য আমাদের মন খারাপ হচ্ছে। তারাও যোগ্য, আবার সায়ন যোগ্য এবং যোগ্য সম্মানও পেল এবং যোগ্যতার জন্যই সেখানে পড়তে যাচ্ছে। তো সায়নের মায়ের কাছ থেকে আমরা কয়েকটি কথা শুনতে চাই। সায়ন যখন পরীক্ষা দিল যে ইউনিভার্সিটির, প্রথমে একটু মনে ভয় ছিল যে পাবে, চান্স পাবে, কিন্তু ও যেভাবে পড়াশোনা করেছিল, যে নাম্বারও ভালোই তুলবে এটা আমি শিওর ছিলাম। যেভাবে পড়াশোনা সাহা ইনস্টিটিউটে করেছে, যেভাবে মন দিয়ে পড়াশোনা করেছে, তারপরে যখন রেজাল্ট বেরোলো তো খুবই আনন্দ হচ্ছিল আর কি। হ্যাঁ, আর যে আমার ইচ্ছা ছিল ছেলেকে বড় জায়গায় কিছু, যে আমরা পারিনি, আমার ইচ্ছা ছিল পড়াশোনা করার খুবই, কিন্তু আমাদের ভিতটা তেমন ছিল না। হ্যাঁ, এবার সেক্ষেত্রে ছেলের মাধ্যমে আমার ইচ্ছাটা আমি পূরণ করার চেষ্টা করছি আর কি। তো এই জায়গাটায় এসে খুবই ভালো লাগছে, ও যে এই জায়গাটা পৌঁছে গেছে। এবার তারপরে ভবিষ্যতে পড়াশোনা করুক। ভবিষ্যতে এখান থেকে চাকরি পর্যন্ত পেয়ে যাওয়ার একটা সুবিধা রয়েছে, যদিও ক্লাস 10-এ অথবা 12-এ সেই এক্সাম গুলো দিতে পারে। তো ভালো লাগার তো একটা জায়গা থাকে, এবং মা হিসেবে সন্তানের সাফল্যে তো সব থেকে বেশি আনন্দ মায়েরই হয়। সাফল্য শুরু এখান থেকে, এখান থেকে সার্টিফিকেট থেকে, রাইটারের সার্টিফিকেট। হ্যাঁ, রাইটারের। এটা তো আপনি সারাদিন কাজকর্মের ফাঁকে ঘরে তো যান, আপনার এইদিকে চোখ কতবার যায়? সারাদিনে পুরো সামনে দেওয়ালেই রাখা আছে। ওর জীবনের প্রথম সাকসেস এটা আর কি। রাইটার কাজের ক্ষেত্রে কাজ সবার, তবে বড় হয়ে, কিন্তু রাইটার কতজন হতে পারে সেটা একটা মানে হ্যাঁ ভালো জায়গা আর কি ওদের। হ্যাঁ, যে সবাই রাইটার হতে পারে। আর এই বয়সে, আর যেটা বারবার বলছি যে আমার পড়াশোনার খুবই ইচ্ছা ছিল। আচ্ছা, অনেকের কিন্তু মনে হয়, আপনি যখন সামনেই এসেছেন আজকে, আপনাকে বলি, অনেকের মনে হয় যে এই বইটা যখন আমি মানে বলি যে এই বইটা আমাদের বাচ্চারাই লিখেছে, বা এই বইয়ের অঙ্কের যে লেভেল, এই লেভেলটা কি, মানে একটা
সরকারি চাকরির পরীক্ষার লেভেলের অঙ্ক আছে তো ওখানে? আপনি নিজেও বোধহয় সরকারি চাকরির পরীক্ষায় বসেছেন। পরীক্ষা বসেছিলাম আর সেইখানে এখান থেকে হেল্প পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনার কাছে আমি একটা প্রশ্ন করব যে এই বয়সের বাচ্চারা এই যে যে যাদের ছবি এখানে রাখা রয়েছে, এদের ছবি রেখে অঙ্কগুলো আমি তৈরি করে দিয়ে এইরকম বই একটা ছাপিয়ে নিলাম, এদেরকে শিখিয়ে দিলাম, সেটা করা যেতেই পারে। আপনি বলুন যে আপনার সন্তান যখন এই অঙ্কগুলো করতো তখন মানে ওকে হেল্প কে করতো, নাকি ও নিজের মন থেকে করেছে? প্রথমে তো সমস্যা হতো একটু, তারপরে ম্যাম ধরিয়ে দিতেন। সেটা আমিও বলতাম যে অঙ্কগুলোকে এইভাবে এইভাবে ব্যাক হ্যান্ডে হিসাব করো, তাহলে পারবে। হ্যাঁ, নিজেদের মধ্যে পারতো না, যে ওরা বন্ধুরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করে যে পারতো না সেটা জিজ্ঞাসা করলে বলে দিত। সেইভাবে আস্তে আস্তে যখন ও বইটা লেখা প্রশ্ন তৈরি করা শুরু করলো তখন ইনপুটটা দেখতে পেলাম আমি। তখন অঙ্ক আপনি তো কয়েকদিন আমাকে ফোন করে বলেছেন যে স্যার সায়নের একটু অসুবিধা হচ্ছে, ওর কিছু অঙ্ক বেঁধে যাচ্ছে। তো আমি তখন আপনাকে কি বলেছিলাম, সম্ভবত বলেছিলাম আর কটা দিন যেতে দিন, তারপরে বলবেন আমাকে। তো তারপরে কি দেখলেন? তারপরে তো 1-2 সপ্তাহ বই যখন থেকে লেখা 2 সপ্তাহের মধ্যে আমি পরিবর্তন দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, পরে পরবর্তীতে আপনার সামনে আমি কতদিন আগে অঙ্গনারী পরীক্ষা দিয়েছি, আমি অঙ্কে আর কি সব ভুলে গেছি, যে আমাদের ভিতটা ছিল না। হ্যাঁ, এবার ও নিজে মা আমি তোমাকে অঙ্ক করিয়ে দেবো, তুমি পরীক্ষা দাও। আমি দেবো না কিছুতে, ও আমাকে অঙ্কগুলো পুরো ধরে ধরে অঙ্কগুলো করাচ্ছে। পরীক্ষা হলে গিয়ে যখন অঙ্কগুলো করছি তখন বারবার ওর মুখটা ভেসে উঠছে, যে ওর জন্য আজকে আমি এই জায়গায় যে অঙ্কগুলো পাচ্ছি আর কি। হ্যাঁ, অনেকে তো বলে না ছেলেকে বাবা বলে ডাকি, তো আমরা অনেক সময় আদর করে, এটাই বলে আমার বাবা। হ্যাঁ, খুব এদেরকে মিস করবো আমরা, এরা চলে যাবে, ছুটিতে বাড়ি আসলে দেখা মানে কথা হবে, কিন্তু সেইভাবে সবসময় তো পাবো না। তো এই যে যে সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলো ভবিষ্যৎ জীবনে এরা অনেক বড় জায়গায় যাবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। জীবনের প্রথম কম্পিটিশন যেটা কম্পিটিটিভ এক্সামে পাশ করলো, পরবর্তীতে উন্মুক্ত হয়ে গেল ওদের জন্য দ্বার, অনেক বড় জায়গায় এরা পৌঁছে যাবে, অনেক বড় বড় পরীক্ষায় বসবে। এবং সায়নের যেটা ইচ্ছা সায়েন্টিস্ট হওয়ার, অবশ্যই হতে পারবে। সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছাটা মনের মধ্যে থাকলে তবেই হওয়া সম্ভব। তো এক্ষেত্রে আমি সায়নের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সায়েন্টিস্ট আমরা শুধু নামই শুনেছি, ম্যাক্সিমাম আমরা অনেকেই হয়তো দেখিনি সায়েন্টিস্টকে। আমি একদম প্রত্যক্ষ করেছি সায়েন্টিস্টকে, আমি দেখেছি এবং আমি সায়েন্টিস্টের সঙ্গে থেকেছি, সায়েন্টিস্টের সঙ্গে ঘুরেছি। তো সেই হিসেবে আমি জানি যে সায়েন্টিস্ট হতে গেলে তাকে কত পরিশ্রম করতে হয়। আমার নিজের বোন, আমার মাসির মেয়ে, ও এখন আমেরিকাতে পোস্টডক করছে, সেটাকে আমরা সায়েন্টিস্ট বলতে পারি। বা আমি গত বছর বা 2022 সালে দুর্গাপুরে NIIT-তে আমি গেছিলাম। আমি সেই সময় অনেক পোস্টও করেছি ফেসবুকে, যে আমাদের এক দাদা আছে, আমার এক বান্ধবীর দাদা, ফিজিক্সের একজন সায়েন্টিস্ট, সারা পৃথিবী জুড়ে তিনি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত আছেন, তার গবেষণার কাজ, তিনি বিভিন্ন সেমিনারে যান, রাশিয়া, আমেরিকা, জার্মানি, বিভিন্ন দেশে যান। আমি দেখেছি যে সায়েন্টিস্ট হতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা ডেপথ থাকতে হয় পড়াশোনায়। আর একটা ভালো লাগার বিষয় হচ্ছে কি, যে সায়েন্টিস্টের কথা আমি বললাম দুর্গাপুর NIIT-তে, যার সঙ্গে আমি একটা দিন কাটিয়ে এসেছি, সে আমার বান্ধবীর দাদা। শুধু তাই নয়, আমি ফার্স্ট ইয়ারে ফিজিক্স তার কাছেই পড়েছি, 1 বছর আমি তার কাছে ফিজিক্স পড়েছিও। আবার এরকমও হয়েছে যে আমার যে বোনের কথা বলছি, যে এখন আমেরিকাতে থাকে, ওর সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব ছিল, আমরা এক ক্লাসে পড়তাম, একসাথে মাধ্যমিক দিয়েছি, একসাথে উচ্চ মাধ্যমিক দিয়েছি। তো ওকেও আমি খুব কাছের থেকে দেখেছি যে যখন অনার্স নিল মাইক্রোবায়োলজিতে, তারপরে ডেপথ কতটা হতে হয়, বিষয়ের প্রতি ভালোবাসা, গভীরতা কতটা হতে হয়, সাধনা কিভাবে করতে হয়, সেটা আমি দেখেছি। যেমন বই লেখা একটা সাধনার বিষয়, যে করোনার মধ্যে আমার স্পন্ডিলাইটিস, যে করোনার মধ্যে সারা রাত জেগে 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত, ডেডিকেশন না থাকলে কখনো কোনো কিছু সৃষ্টি করা যায় না। সায়েন্টিস্ট মানেও কিন্তু সৃষ্টি করা, ডেডিকেশন রাখতে হবে তোমাকে, মানে সম্পূর্ণ মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের বাংলা অনুচ্ছেদ বইয়ের প্রথম গল্প যেটা, কাকে নিয়ে? প্রান্তিকাকে নিয়ে। তো ওকে ওই গল্পটাতে আমি লিখেছি যে ডেডিকেশন রাখতে হবে, দশের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। পারবে তুমি সেটা? হ্যাঁ স্যার, পারবো। জোর দিয়ে বলো। আমি চেষ্টা করব, এবং আমার ইচ্ছা যে আমি সায়েন্টিস্ট হবই। আচ্ছা আচ্ছা, এই যে আমার ইচ্ছা আমি হবই,
এইটাই মনের মধ্যে রেখে দিতে হবে আজীবন কাল। তো আমরা সায়নের সঙ্গে অনেক সময় কাটালাম, সায়নের ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা করি। আমাদের আজকের এই যে আনন্দ মুখর একটা সময়, সায়ন চলে যাবে সোমবার, ঠিক তার আগের মুহূর্তে আমাদের এখানে আসলো, সময়টা খুব ভালো কাটলো। দাদা বৌদি ধন্যবাদ আপনাদের যে সায়নকে নিয়ে আমাদের বাড়িতে আসলেন। হ্যাঁ, আর এটা এমনই হলো যে আমিও সময় করে বাড়িতেই রয়েছি, আজকে দেখা হলো। সবাইকে টাটা করে দাও সায়ন। সায়নের জন্য সবার আশীর্বাদ কাম্য, আশীর্বাদ করবেন সবাই যে সায়ন যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। ভবিষ্যতে যারা পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য মেসেজ থাকলো, সায়ন দাদাকে দেখে তোমরা পড়াশোনা করবে। আমি যেমন তোমাদের বলি মানে লেখার কথা, তোমাদেরও কিন্তু এরকম একটা বইয়ে আমি নাম তুলে দেব এবং তোমরা নিজেরা অনেক কিছু শিখতে পারবে যদি নিজেরা অঙ্ক তৈরি করো। তো সায়ন, ভাইদের বা বোনদের উদ্দেশ্যে বলে দাও, তোমরাও ভালো করে পড়াশোনা করো। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং স্যার যেইভাবে গাইডেন্স দেন, স্যার বা ম্যাম, সেই হিসাবে চললে তোমরা অনেক কিছুই শিখতে পারবে। ওকে, তাহলে সবার জন্য বেস্ট অফ লাক থাকলো, তোমার জন্য বেস্ট অফ লাক থাকলো। ওখানে যাবে, হ্যাঁ, ওখানে গিয়ে মন খারাপ হলে মা বাবাকেও ফোন করবে, আমাকেও ফোন করবে। হ্যাঁ, ওকে, বাই।